আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আপনাদের জন্য এমন একটি শিক্ষণীয় ঘটনা নিয়ে এসেছি যাতে আপনারা আল্লাহর বিচার সম্পর্কে সুন্দর ধারণা পাবেন আশা করি। অনেক আগে একজন মানুষ তার স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে শাহিনের সঙ্গে বাস করত। তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী এবং বহু বছর ধরে ব্যবসা করে তিনি প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। যখন তার ছেলে শাহিন যৌবনে পা দিল, তখনও সে ছিল নরম হৃদয়ের এবং বিশুদ্ধ চরিত্রের, কিন্তু তার এই গুণগুলো তার পিতার মতে সফল ব্যবসায়ের পথে বাধা হয়ে দাঁড়াত। তাই তার পিতা তাকে এমন একজন মানুষ বানাতে চাইলেন যে নিজের বিষয়গুলো নিজে সামলাতে পারবে এবং তার ওপর নির্ভর করা যাবে। বিশেষ করে যখন পিতা বুঝতে পারলেন বার্ধক্যের কারণে তিনি আর ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। তাই তিনি তার ছেলে শাহিনকে তার জাহাজটি দিলেন, যা দিয়ে তিনি নিজের সমুদ্রে ভ্রমণ ও ব্যবসা করতেন। তিনি জাহাজটি সব ধরনের পণ্য দিয়ে ভরে দিলেন, যাতে শাহিন দূর দূরান্তের দেশে গিয়ে ব্যবসা করে এবং প্রমাণ করে যে সে তার পিতার ভরসার যোগ্য। শাহিন সমুদ্রে যাত্রা করল। সমুদ্রের মাঝখানে ভাসতে ভাসতে তার পথে একটি বড় জাহাজ এলো, যার উপর কালো পতাকা উঠছিল এবং তা থেকে কান্না ও চিৎকারের শব্দ ভেসে আসছিল। শাহিন সেই জাহাজের কাছে গিয়ে তাদের ক্রুদের জিজ্ঞেস করল, আল্লাহর কসম, এই কান্না ও চিৎকার কিসের? তারা জবাব দিল যে এটি দাসদের কণ্ঠস্বর, যাদের তারা তাদের 1 বছরের দীর্ঘ যাত্রায় ধরে এনেছে। কান্নার শব্দ তাদের কাছ থেকে আসছে, যাদের মঙ্গল সর্দারের আদেশ পালন না করার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। শাহিন তাদের বলল তাদের সর্দারকে জানাতে যে সে সব দাসদের কিনতে প্রস্তুত। মঙ্গল সর্দার এই প্রস্তাব শুনে খুশি হল এবং শাহিনের প্রস্তাব মেনে নিল। আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছালো যে মঙ্গলরা শাহিনের জাহাজ এবং তার সমস্ত পণ্য নেবে, আর বিনিময়ে তারা জাহাজে বন্দী সব দাসদের মুক্ত করে দেবে। দাসদের মুক্ত করার পর শাহিন তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা এবং অত্যন্ত সুন্দরী এক তরুণীকে দেখল। সে তাদের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল তারা কেন এখানে এবং তাদের দেশ কোথায়, যাতে সে তাদের সেখানে পৌঁছে দেওয়ার জন্য একটি জাহাজ খুঁজে দিতে পারে। কাঁদতে কাঁদতে বৃদ্ধা জবাব দিল, আমাদের দেশ হল আরমিন রাজ্য। এই তরুণী সেই দেশের রাজকন্যা, তার নাম রাহাব, আর আমি তার গৃহশিক্ষিকা। একটি অভিশপ্ত দিনে মঙ্গলরা আমাদের অপহরণ করেছিল। আমরা জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম এবং হারিয়ে গিয়েছিলাম। তারা আমাদের খুঁজে পেয়ে দাস হিসেবে নিয়ে গিয়েছিল। শাহিন ভ্রমণকারী জাহাজের মালিকদের আরমিন দেশ সম্পর্কে জিজ্ঞেস করল, কিন্তু কেউই এই দেশ সম্পর্কে জানত না। তখন বৃদ্ধা তাকে বাধা দিয়ে বলল, আমাদের অপহরণের পর প্রায় 6 মাস কেটে গেছে। মঙ্গলরা আমাদের নিয়ে সমুদ্রে ঘুরছে, তাই সম্ভবত আমাদের দেশ এখান থেকে অনেক দূরে এবং এখানে কেউই এটি সম্পর্কে শোনেনি। নিশ্চিতভাবে কেউ আমাদের সেখানে নিয়ে যেতে পারবে না। তারপর বৃদ্ধা এবং তরুণী তাকে আশ্রয় দিতে অনুরোধ করল, কারণ তাদের আর কোনো আশ্রয় বা ফিরে যাবার পথ ছিল না। শাহিনের হৃদয় তাদের দুরবস্থায় গলে গেল। সে তাদের বলল সেই দিন থেকে সে তাদের আশ্রয়দাতা হবে। তাদের এক ছাদের নিচে একসঙ্গে বসবাসের জন্য সে তরুণীর হাত চাইল। তরুণী খুশি হয়ে তার প্রস্তাবে রাজি হল। শাহিন তাকে বিয়ে করল এবং তার পিতার কাছে ফিরে গেল। সে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বর্ণনা করল। সে তার পিতাকে বলল কিভাবে সে জাহাজ এবং পণ্যের বিনিময়ে দাসদের মুক্ত করেছে। সে তরুণী এবং তার গৃহশিক্ষিকাকে তার পিতার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সে জানালো যে তরুণী একটি দূরবর্তী দেশের রাজকন্যা। এই কথা শুনে তার পিতা প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছো আমার ছেলে? এভাবে কি ব্যবসা করা যায়? তুমি তোমার পিতার সম্পদ ধ্বংস করেছ। তারপর তিনি শাহিনকে বাড়ি থেকে বের করে দিলেন। শাহিন তার স্ত্রী এবং গৃহশিক্ষিকার সঙ্গে একটি নির্জন বাড়িতে বসবাস করতে লাগল। কিন্তু শাহিন তার পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। সে বারবার তাদের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করত। অবশেষে তার পিতার হৃদয়ে গলে গেল। তিনি শাহিনকে ফিরে আসতে এবং তার স্ত্রী এবং গৃহশিক্ষিকা সহ বাড়িতে থাকতে বললেন। শাহিন তাই করল। তার পিতা তার জন্য আগেরটির চেয়েও বড় একটি জাহাজ কিনে দিলেন এবং তা পণ্যে ভরে দিলেন। তিনি শাহিনকে নির্দেশ দিলেন এবার ব্যবসায় মন দিয়ে মাথা ঠান্ডা রাখতে, আবেগের বশে কিছু না করতে। শাহিন এবার যাত্রা করল তার পিতার উপদেশ মেনে চলার এবং প্রচুর লাভ করে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার ইচ্ছা নিয়ে। যখন তার জাহাজ প্রথম গন্তব্যে পৌঁছাল, সে দেখল সৈন্যরা দুর্বল ও দরিদ্র মানুষের একটি লম্বা সারি হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। তাদের হাত শিকল দিয়ে বাঁধা। সে তাদের সম্পর্কে জিজ্ঞেস করল এবং জানতে পারল তারা গরিব কৃষক, যারা শহরের খাজনা দিতে পারেনি। তাদের দারিদ্র্য ও দুর্বল অবস্থার কারণে শাসক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শাহিন শাসকের সঙ্গে দেখা করতে চাইল। তাকে শাসকের প্রাসাদে পথ দেখানো হলো। সে শাসকের সঙ্গে দেখা করে প্রস্তাব দিল তার জাহাজের সমস্ত পণ্য সেই দরিদ্র কৃষকদের ঋণের বিনিময়ে দেবে, যদি শাসক তাদের মুক্ত করে। কিন্তু শাসক ছিল লোভী। সে শুধু পণ্য নয়, জাহাজটিও দাবি করল। শাহিন তার পিতার উপদেশ মনে করল যে মাথা ঠান্ডা রেখে ব্যবসা করতে হবে, কিন্তু তার স্বভাবই তাকে জয় করল। সে শাসকের প্রস্তাবে রাজি হল। শাসক সব কৃষকদের মুক্ত করার নির্দেশ দিল। শাহিন খালি হাতে তার শহরে ফিরল। এবার সে তার পিতার মুখোমুখি হতে পারল না, কারণ তার কাছে নিজের পক্ষে বলার কিছুই ছিল না। সে রাস্তায় রাস্তায় ঘুরে ভবঘুরে জীবনযাপন করতে লাগল। যখন মানুষ শাহিনের এই অবস্থা দেখল এবং তার কারণ জানল, তারা তার পিতাকে জানালো এবং তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করল। প্রথমে তার পিতা রাজি হলেন না, কিন্তু শাহিনের মায়ের বারবার অনুরোধ এবং রাস্তায় তার ছেলের করুণ অবস্থা দেখে তিনি নরম হলেন। তিনি শাহিনকে বাড়িতে ফিরিয়ে আনলেন এবং তাকে ক্ষমা করলেন। কিন্তু তিনি বললেন তিনি আর কখনো তাকে ব্যবসার দায়িত্ব দেবেন না, যতক্ষণ না তিনি নিশ্চিত হন যে শাহিন তার হৃদয়ে নয়, মাথা দিয়ে ব্যবসা করতে শিখেছে। কিছুদিন পর পিতা শাহিনকে পরীক্ষা করতে চাইলেন, দেখতে চাইলেন সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছে কিনা। তিনি তার জন্য কিছু রুটি কিনে দিলেন এবং তাকে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে সেগুলো বিক্রি করতে বললেন। তিনি ইচ্ছাকৃতভাবে এমন জায়গা বেছে নিয়েছিলেন যেখানে অভাবী ও দুর্বল মানুষের সংখ্যা বেশি, যাতে শাহিনের উপদেশ মানার ক্ষমতা পরীক্ষা করতে পারেন। শাহিন যখন ফিরল, তার হাত খালি ছিল, কারণ সে সব রুটি গরিব এবং অভাবীদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। পিতা তাকে প্রতিদিন একই পরিমাণ রুটি দিতে লাগলেন এবং একই নির্দেশ দিতে লাগলেন। দিন যেতে লাগল। শাহিন কিছু টাকা নিয়ে বাড়ি ফিরতে শুরু করল। অবশেষে একদিন এলো যখন শাহিন রুটি বিক্রি করে লাভ নিয়ে ফিরল। তার পিতা জিজ্ঞেস করলেন, কি বদলালো আমার ছেলে? শাহিন বলল, আমি এখন তোমার দেওয়া রুটি বিক্রি করে মুদির দোকানে গিয়ে আরেকটি পরিমাণ রুটি কিনি, সেগুলো বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে অভাবীদের দান করি এবং তোমার দেওয়া রুটি লাভ নিয়ে বাড়ি ফিরি। তার পিতা গর্বের হাসি দিয়ে বললেন, এটাই আমি তোমাকে শেখাতে চেয়েছিলাম আমার ছেলে। আমি তোমার পিতা হলেও যখন আমি তোমাকে রুটি দিই তা একটি আমানত, তুমি তার হেফাজত করবে এবং তা আমার কাছে ফিরিয়ে দেবে, হয় তেমনই নয়তো তার চেয়ে ভালো অবস্থায়। কিন্তু ভালো কাজ করতে আমি তোমাকে বারণ করব না, তবে তা তোমার নিজের পরিশ্রম ও অর্থ দিয়ে করতে হবে। অন্যের অর্থ নিয়ে তুমি দান করতে পারো না। যদি তা করো তবে তা চুরি করে দান করার মতো, আর এটা ঠিক নয় আমার ছেলে। শাহিন পাঠটি ভালোভাবে বুঝল। তার পিতা নিশ্চিত হলেন যে তার ছেলে এখন আগেরটি সুযোগ পাওয়ার যোগ্য। তিনি তার জন্য আগের সব জাহাজের চেয়ে বড় একটি জাহাজ কিনে দিলেন এবং তা পুণ্যে ভরে দিলেন। শাহিন তার পিতামাতা, বন্ধু, বান্ধব এবং পরিবারের সঙ্গে বিদায় নিল। তার স্ত্রী রাহাব খুব দুঃখ পেল এবং তার পিতামাতার কথা মনে পড়ল। যখন সে শাহিনকে তার পিতামাতা ও পরিবারের সঙ্গে আলিঙ্গন করতে দেখল, শাহিন তাকে সান্ত্বনা দিয়ে বলল সে তার যাত্রায় তার পিতামাতাকে খুঁজে বের করার পরিকল্পনা করেছে। তারপর সে তাকে বিদায় দিয়ে সমুদ্রে যাত্রা করল। তার পরিকল্পনা ছিল জাহাজের সামনে তার স্ত্রী এবং গৃহশিক্ষিকার ছবি আঁকা, যাতে কেউ তাদের চিনতে পারলে তাকে আর্মিন রাজ্যের দিকে পথ দেখাতে পারে। শাহিন এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণ করতে লাগল। অবশেষে সে একটি দূরবর্তী দ্বীপে পৌঁছাল। সেই দ্বীপের একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যিনি তার শহরের রাস্তায় ঘুরে প্রজাদের অবস্থা দেখতে ভালোবাসতেন। তার ঘোরাঘুরির সময় শাহিনের জাহাজ দ্বীপের বন্দরে ভিড়ল। জাহাজের উপর আঁকা তরুণীর ছবি শাসকের দৃষ্টি আকর্ষণ করল। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি এই মুখ আগে কোথাও দেখেছেন, কিন্তু কোথায় বা কখন তা মনে করতে পারলেন না। তিনি জাহাজের মালিকের সঙ্গে দেখা করতে চাইলেন। শাহিন তার সঙ্গে দেখা করতে এলো এবং তাকে অভিবাদন জানালো। শাসক ছবিটির সম্পর্কে জিজ্ঞেস করলেন। শাহিন তাকে আর্মিন রাজ্যের রাজকন্যার অপহরণের গল্প শোনাল, কিভাবে সে তাকে খুঁজে পেয়েছিল এবং কেন সে তার ছবি জাহাজে আঁকিয়েছিল। আর্মিন রাজ্যের নাম শুনে শাসক অবাক হলেন। তিনি বললেন, তুমি কি জানো কি আর্মিন রাজ্যের শাসক? সে আমার চাচাতো ভাই আর তোমার স্ত্রী তার মেয়ে। শাহিনের সুসংবাদ শুনে আনন্দিত হল। তিনি শাসককে
আরমিন রাজ্যের দিকে পথ দেখাতে বললেন। শাসক তার উপদেষ্টাকে শাহিনের সঙ্গে পাঠালেন পথ দেখানোর জন্য। তারা কয়েকদিন ধরে সমুদ্রে ভ্রমণ করল। অবশেষে তারা আরমিন রাজ্যে পৌঁছাল। সেখানকার লোকেরা জাহাজের চারপাশে ভিড় করল। জানতে চাইল কেন রাজকন্যা ও তার গৃহশিক্ষিকার ছবি জাহাজে আঁকা। তারা দুজন অনেক আগে থেকে নিখোঁজ ছিল। সৈন্যরা এই দৃশ্য দেখে জাহাজের দিকে এগিয়ে গেল। তারা শাসকের চাচাতো ভাইয়ের উপদেষ্টাকে চিনতে পারল। তারা তাকে এবং তার সঙ্গীদের অভ্যর্থনা জানিয়ে রাজার প্রাসাদে নিয়ে গেল। রাজা যখন তার মেয়ে ও গৃহশিক্ষিকার অপহরণের কাহিনী শুনলেন, মঙ্গলদের হাতে তাদের দুর্দশার কথা জানলেন, তিনি খুব দুঃখ পেলেন। কিন্তু যখন তিনি জানলেন যে তার মেয়ে বেঁচে আছে এবং তার স্বামীর পরিবারের সঙ্গে সম্মানের সঙ্গে বসবাস করছে, তিনি রানী এবং পুরো রাজদরবার অপার আনন্দে ভরে গেল। রাজা শাহিনকে স্বাগত জানালেন এবং তার সম্মানে একটি বড় উৎসবের আয়োজন করলেন। উৎসবের সময় রাজা তার প্রজাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর রহমতে এবং এই যুবকের নরম হৃদয়ের কারণে আমার মেয়ে একটি মহাবিপদ থেকে মুক্তি পেয়েছে। সে সারা জীবন মঙ্গলদের কাছে দাসী হয়ে থাকতে পারত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সে এবং তার পরিবার এখানে আমাদের সঙ্গে প্রাসাদের সম্মানের সঙ্গে বসবাস করবে। আমি তাকে আমার উত্তরাধিকারী এবং আমার পরে রাজ্যের শাসক হিসেবে নিয়োগ করছি। আমি আমার প্রতিশ্রুতিতে অটল। তোমরা আমার এই কথার সাক্ষী। শাহিন যখন তার স্ত্রী ও পিতামাতাকে আনতে তার শহরে ফিরতে প্রস্তুত হল, রাজা তাকে তার ব্যবসায়িক জাহাজ রেখে যেতে বললেন। তিনি তার জন্য একটি দ্রুতগামী জাহাজ প্রস্তুত করলেন, যা অর্ধেক সময় তাকে গন্তব্যে পৌঁছে দেবে। শাহিন ভাবল, যদি সে তার জাহাজ ছাড়া ফিরে, তার পিতা তার কথা বিশ্বাস করবে না এবং ভাববে যে সে আগের মতো জাহাজ নষ্ট করেছে। সে রাজাকে তার দুশ্চিন্তার কথা জানালো। রাজা পরামর্শ দিলেন যে তিনি তার মন্ত্রীকে শাহিনের সঙ্গে পাঠাবেন এবং রাজ্যের মোহরযুক্ত একটি চিঠি দেবেন, যাতে তার পিতা তার কথার সত্যতা বিশ্বাস করে। শাহিন রাজি হল এবং মন্ত্রীর সঙ্গে সমুদ্রে যাত্রা করল। যখন সে তার শহরে পৌঁছাল, তার পিতা তাকে স্বাগত জানালেন। কিন্তু বন্দরে রাখা জাহাজগুলোর মধ্যে শাহিন জাহাজ না দেখে তিনি ভাবলেন তার ছেলে আবারও জাহাজ নষ্ট করেছে। তিনি শাহিনের ওপর রেগে যেতে চাইছিলেন, কিন্তু মন্ত্রী হস্তক্ষেপ করে পুরো গল্প বললেন। তিনি তার পিতাকে জানালেন রাজার নির্দেশ যে তাদের সবাইকে প্রাসাদে গিয়ে বসবাস করতে হবে। তিনি আরও বললেন, শাহিন এখন রাজ্যের উত্তরাধিকারী এবং ভবিষ্যতের রাজা হবে। তখন তার পিতার মুখের রাগের পরিবর্তে আনন্দ ও গর্বের হাসি ফুটে উঠল। তিনি শাহিনকে জড়িয়ে ধরলেন এবং সুসংবাদটি শাহিনের মা, তার স্ত্রী, রাজকন্যা এবং গৃহশিক্ষিকার কাছে পৌঁছে দিলেন। তাদের আনন্দের কোনো সীমা ছিল না। সবাই তাদের জিনিসপত্র গুছিয়ে রাজ্যের দিকে যাত্রা করল, যেখানে তারা প্রাসাদে একসঙ্গে বসবাস করবে। এক রাতে যখন তারা সমুদ্রে ভ্রমণ করছিল, রাজার মন্ত্রী শাহিনকে জাহাজের দিকে পাঠালো, যাতে তারা যাত্রার অগ্রগতি নিয়ে আলোচনা করতে পারে। শাহিন মন্ত্রীর ওপর পুরোপুরি ভরসা করত, কারণ তিনি রাজার পক্ষ থেকে নিযুক্ত ছিলেন। কিন্তু যখন মন্ত্রী শাহিনের সঙ্গে একা হলো, সে অতর্কিতে শাহিনকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিল। তারপর সে তার কেবিনে ফিরে গেল। শাহিনের বারবার চিৎকার সত্ত্বেও কেউ তা শুনতে পেল না। মন্ত্রীর উদ্দেশ্য ছিল শাহিনকে রাজ্যের শাসন থেকে দূরে রাখা। সে অনেক আগে থেকেই রাজকন্যার হাত চাওয়ার পরিকল্পনা করছিল, যাতে সে নিজে রাজ্যের শাসনভার গ্রহণ করতে পারে। তাই সে শাহিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই রাতে ভাগ্য শাহিনের পক্ষে ছিল। ঝড়ের ঢেউ তাকে কাছের একটি মরুদ্বীপের তীরে ভাসিয়ে নিয়ে গেল, কিন্তু সেটি ছিল একটি শুকনো অনুর্বর দ্বীপ। এদিকে জাহাজে থাকা অন্যরা পরের দিন সকালে আবিষ্কার করল যে শাহিন জাহাজ থেকে নিখোঁজ। তারা ভাবল সে রাতে সমুদ্রে পড়ে ডুবে গেছে। যখন তারা রাজ্যে পৌঁছালো এবং রাজা এই খবর জানলেন, তিনি খুব দুঃখ পেলেন। তার মেয়ের সঙ্গে পুনর্মিলনের আনন্দ অসম্পূর্ণ রয়ে গেল। পুরো রাজদরবার শাহিনের মৃত্যুতে শোকাহত হল। তবুও রাজা শাহিনের পিতামাতাকে স্বাগত জানালেন। তিনি তাদের হৃদয় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এবং তাদের জন্য প্রাসাদে একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করলেন। কিন্তু এতেও তাদের একমাত্র ছেলেকে হারানোর শোক কমল না। এদিকে শাহিন দ্বীপে প্রায় 1 মাস কাটিয়ে দিয়েছিল। সে মাছ এবং শৈবাল খেয়ে বেঁচেছিল। প্রতিদিন সে দ্বীপের একটি অংশে ঘুরত, আশায় যে কিছু পাবে যা তাকে এই জায়গা থেকে বের হতে সাহায্য করবে। একদিন হঠাৎ সে তীরে একজন বৃদ্ধকে দেখল, যিনি মাছ ধরছিলেন। শাহিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? কিভাবে দ্বীপে এলেন? বৃদ্ধ জবাব দিলেন, আমি শুধু একজন বৃদ্ধ যিনি একটি তিমির পিঠে চড়ে বিশ্ব ভ্রমণ করেন। শাহিন মনে মনে ভাবল, এই বৃদ্ধ নিশ্চয়ই দীর্ঘদিন একা থাকার কারণে তার মানসিক ভারসাম্য হারিয়েছেন। কিন্তু শাহিন তার প্রতি সহানুভূতি অনুভব করল এবং তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু ঘটনা উল্টো হলো।
বৃদ্ধই শাহিনের যত্ন নিতে লাগলেন এবং তাকে পানি এবং খাবারের জায়গা দেখিয়ে দিতে লাগলেন। কয়েকদিন এভাবে কাটল। একদিন বৃদ্ধ শাহিনকে অবাক করে দিয়ে বললেন, আজ পূর্ণিমা হয়েছে, আজ রাতে বিশাল তিমি আসবে এবং আমাকে অন্য কোথাও নিয়ে যাবে। রাত হল। শাহিন বৃদ্ধের ওপর নজর রাখছিল, ভয়ে যে তিনি কিছু করেন যা তার ক্ষতি করতে পারে, কারণ সে ভাবছিল বৃদ্ধ এখন অনেক কথা বলছেন। হঠাৎ দিগন্তে একটি উঁচু ঢেউ দেখা গেল। তার নিচ থেকে একটি বিশাল তিমি বেরিয়ে এলো। তিমি তার মাথা নিচু করল যাতে বৃদ্ধ তার পিঠে চড়তে পারেন। শাহিন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল এবং তার জিহ্বা আটকে গেল। সে বৃদ্ধের দিকে চিৎকার করে বলল, আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। বৃদ্ধ বললেন, তুমি আমাকে কি পুরস্কার দেবে? শাহিন বলতে চাইল যে সে রাজ্যের উত্তরাধিকারী এবং শীঘ্রই রাজা হবে, তাকে যা চাইবে তাই দেবে। কিন্তু সে তার পিতার উপদেশ মনে করল যে তার নিজের নয় এমন কিছু দিয়ে প্রতিশ্রুতি দেওয়া যাবে না। বৃদ্ধ তার চিন্তায় বাধা দিয়ে বললেন, আমি অজ্ঞ নই যে তোমার কাছে পুরস্কার চাইব। আমি জানি তোমার কাছে এখন কিছুই নেই। এই নাও একটি কাগজ, কলম আর কালি। যদি তুমি লিখে দাও যে তুমি আমাকে তোমার রাজ্যের অর্ধেক দেবে, তবে আমি তোমাকে যেখানে চাও সেখানে নিয়ে যাব। শাহিন তৎক্ষণাৎ রাজি হল এবং তার অনুরোধ লিখে দিল। বৃদ্ধ তাকে তিমির পিঠে নিয়ে আরমিন রাজ্যে পৌঁছে দিলেন। বিদায়ের আগে বৃদ্ধ বললেন, জানো, আমি বিশ্বভ্রমণ করি। একদিন আমি তোমার কাছে ফিরে আসব এবং তুমি যা প্রতিশ্রুতি দিয়েছ তা চাইব। তারপর বৃদ্ধ চলে গেলেন। শাহিন তার ছেঁড়া কাপড় ও দুর্বল অবস্থায় রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। প্রাসাদের প্রহরীরা তাকে এক কথাও বলতে না দিয়ে তাড়িয়ে দিল, ভেবে যে সে একজন পাগল। শাহিন রাজ্যের গলিপথে ঘুরতে লাগল, কাউকে খুঁজতে লাগল যে তাকে চিনতে পারে এবং রাজার কাছে তার বার্তা পৌঁছে দিতে পারে। তারপর তার মনে পড়ল, রাজা ও তার দরবার প্রতি কয়েকদিন পর শহরের রাস্তায় ঘুরতে বের হন। সে সেই দিনের জন্য অপেক্ষা করতে লাগল। অবশেষে সেই দিন এলো। রাজা তার পরিবার এবং দরবার সৈন্যদের ঘিরে মিছিল নিয়ে বের হলেন। শাহিন মিছিলের কাছে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ নিল। হঠাৎ সে সেই মন্ত্রীকে দেখল যে তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল রাজার পাশে ঘোড়ায় চড়ে যাচ্ছে। শাহিন ভয়ে পিছিয়ে গেল, যদি মন্ত্রী তাকে চিনে ফেলে এবং রাজার কাছে পৌঁছানোর আগেই তাকে হত্যা করে অথবা তার পরিবারের ক্ষতি করে। মিছিলের কাছাকাছি থাকার সময় তার স্ত্রী রাজকন্যার সঙ্গে তার চোখাচোখি হল। সে নিশ্চিত ছিল যে তার ঝাঁকড়া চুল, দাড়ি এবং মরুদ্বীপের রোদে পড়া কালো মুখের কারণে কন্যা তাকে চিনতে পারবে না। কিন্তু রাজকন্যা তার দিকে তাকিয়েই রইল। যখন তার গাড়ি দ্রুত দূরে চলে যাচ্ছিল, প্রহরীরা মানুষদের মিছিলের কাছে আসতে বাধা দিচ্ছিল। মিছিল প্রাসাদে ফিরে গেলে রাজকন্যা তার পিতা রাজাকে বললেন, সেই রুক্ষ চেহারার যুবকটি তার মৃত স্বামীর মতো দেখতে। রাজা তখন সেই যুবক ও সেই মুহূর্তের কথা মনে করলেন, যখন সে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু কিছু দেখে পিছিয়ে গিয়েছিল। রাজা তখন ভেবেছিলেন সে একজন পাগল ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু তার মেয়ের কথা শুনে তিনি ভাবলেন, বিষয়টি তদন্ত করা উচিত, হয়তো যুবকটি কিছু গুরুত্বপূর্ণ বলতে চায়। রাজা তার দুজন বিশ্বস্ত প্রহরীকে পাঠালেন, যারা মিছিলে ছিলেন না, যাতে নিশ্চিত হওয়া যায় যে যুবক তাদের দেখে ভয় পায়নি। প্রহরীরা শাহিনকে খুঁজে বের করল। তারা তার নাম ও কোথা থেকে এসেছে জিজ্ঞেস করল। শাহিন বলল, আমি একটি দূর দেশ থেকে এসেছি। আমি আরমিন রাজ্যে এসেছি রাজার কাছে অভিযোগ করতে। তার জামাই, যাকে সে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে এবং প্রাসাদে আশ্রয় দিয়েছে, সে আমার সম্পত্তি হাতিয়ে নিয়েছে, যা আমি তার ওপর ভরসা করে রেখেছিলাম। সে ভেবেছিল আমি তাকে খুঁজে পাব না। আমি চাই তোমরা আমাকে রাজার কাছে নিয়ে যাও, যাতে আমি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। শাহিন কথা শেষ করার আগেই মন্ত্রী সেখানে এসে পড়ল। সে জিজ্ঞেস করল, এই যুবক কে? প্রহরীরা বলল, সে শাহিনের বিরুদ্ধে অভিযোগ করতে রাজার কাছে যেতে চায়। মন্ত্রী নিশ্চিত হল যে এই যুবক রাজার জামাই নয়। সে ভাবল এই যুবকের সাক্ষ্য শাহিনের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তিনি নিজে যুবককে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজার সামনে দাঁড়িয়ে শাহিনকে তার কথা বলতে বলা হলো। রাজকন্যা তখনও উপস্থিত ছিলেন, কারণ তিনি যুবককে দেখে কিছু একটি অনুভব করছিলেন। শাহিন বলল, আমাকে মাফ করুন মহারাজ, আমি আপনার কাছে পৌঁছানোর জন্য মিথ্যা বলেছি। সত্য এই যে আমি শাহিন, আপনি আমার শ্বশুর এবং আপনার মেয়ের স্বামী। সবাই অবাক হল। আনন্দের সঙ্গে তাদের মুখে সন্দেহ ফুটে উঠল, কিন্তু মন্ত্রীর মুখ ফ্যাকাশে বলে গেল। তিনি চিৎকার করে বলে উঠল, এ কি মিথ্যা, এ উপহাস। তিনি সৈন্যদের শাহিনকে ধরে নিয়ে যেতে আদেশ দিল। রাজাটাকে ধমকে চুপ করতে বললেন। তিনি তার চাকরদের ডেকে প্রাসাদের নাপিতকে আনতে বললেন।
নাপিত শাহিনের দাড়ি ও চুল কেটে দিল। তখন প্রাসাদে বিস্ময় ছড়িয়ে পড়ল। শাহিনের বাবা মা খবর পেয়ে ছুটে এলো। তারা দেখল শাহিন তার স্ত্রীকে জড়িয়ে ধরেছে। রাজা ও সমস্যার দৃষ্টিতে আনন্দ ও বিস্ময়। রাজা শাহিনকে জিজ্ঞাসা করলেন, জাহাজে কি ঘটেছিল? কেন তুমি আমার মুখের উপরে সঙ্গে সঙ্গে সত্য বলেনি? শাহিন বলল, আপনার মন্ত্রী আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। আমি আপনার মুখে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেলাম। মন্ত্রী আমাকে চিনে ফেললে আমার আগে আপনার কাছে পৌঁছে আমাকে বা আমার পরিবারকে কষ্ট দেবে। তাই আমি পিছিয়ে গেলাম। প্রহরীর খবাদে মিথ্যা বললাম, কারণ জানতিমান তার প্রভাবে আমার কথা আপনার কাছে পৌঁছাবে না। রাজা মন্ত্রীর উপরে প্রচণ্ড রাগলেন। তিনি সৈন্যদের তাকে ধরে কারাগারে নিয়ে যেতে আদেশ দিল। তিনি বললেন, শাহিন যে শাস্তি চায় তাই হবে। সৈন্যরা মন্ত্রীকে ধরে কারাগারে নিয়ে গেল। তিনি বলতে লাগল, আমি এই নিচের যে রাজত্বের যোগ্য। কিছুক্ষণ সময় পরে মন্ত্রী শাহিনের কাছে শাস্তি চাইল। শাহিন তাকে ক্ষমা করে দিল, তবে শর্ত দিল যে তাকে রাজ্য থেকে নির্বাসিত হতে হবে এবং সারা জীবন ফিরে আসতে পারবে না। দিন কেটে গেল। শাহিন রাজাকে রাজ্য পরিচালনায় সাহায্য করতে লাগল। রাজা যখন বার্ধক্যে রাজ্য চালাতে অক্ষম হল, তিনি শাহিনকে রাজত্ব হস্তান্তর করল। একদিন হঠাৎ একজন শাহিনের সঙ্গে দেখা করতে এলো। তিনি ছিলেন সেই বৃদ্ধ যিনি শাহিনকে মরুদ্বীপ থেকে উদ্ধার করেছিল। শাহিন তাকে অভ্যর্থনা করল এবং সম্মান করল। বৃদ্ধ সেই কাগজ বের করল যে শাহিন তার সম্পত্তির অর্ধেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শাহিন মাথা নিচু করল এবং বলল, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, আমাকে মরুদ্বীপ থেকে উদ্ধার করেছেন। আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করব, যত বড়ই হোক আমার সম্পত্তি। শাহিন হিসাবেশ লোক ডাকল। প্রথমে প্রাসাদের অর্ধেক বৃদ্ধের নামে লিখল, তারপর রাজ্যের জমি ভাগ করতে লাগল। হিসাবের লোক নিশ্চিত করল যে কিছুই বাকি নেই। শাহিন বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আমি কি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি? বৃদ্ধ বলল, তুমি পূরণ করেছ, ভাগাভাগি নিখুঁত। বৃদ্ধ দাঁড়িয়ে শাহিনের দিকে তাকাল। শাহিনীর মুখে কোনো আপত্তি বা অসন্তোষ নেই। তিনি ছিলেন কৃতজ্ঞ ও সন্তুষ্ট। বৃদ্ধ হেসে বলল, আমি কোনো বৃদ্ধ নই, আমি একজন দূত। রাজা তোমাকে উদ্ধার করতে এবং তোমার মাধ্যমে কাজ করতে পাঠানো হয়েছিল। এই তোমার সম্পত্তি, আমি তা ফিরিয়ে দিলাম তোমাকে। আমার শুভেচ্ছা ও আন্তরিক প্রার্থনা, তোমার রাজত্ব দীর্ঘজীবী হোক। তারপর তিনি শাহিনের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। শাহিন সেই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করল, তিনি মুক্তাজদের প্রতি দয়াশীল ও সবার প্রতি উদার হবেন। তার রাজত্বকালে সবাই এইভাবে বাস ছিল। এখানেই আমাদের গল্প শেষ। আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আমাকে সমর্থন করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে ও ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।